যতদিন আছেন ঐক্যবদ্ধ থাকবেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশিত হবে ঐকমত্যের ভিত্তিতে। 17 বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন নেতাকর্মীরা। 26 লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। জামাত আমিরের অভিযোগ, পাচার করা টাকা দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্যদের পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছেন রিজভীর মন্তব্য। সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে দুদক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতাকেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস কমিশনে বিকেল 4টার কিছুক্ষণ পর বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে নিয়ে ঘোষণাপত্রের সিদ্ধান্তে ছাত্ররা শুরুতে খুশি না হলেও পরে তারা বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, যতদিন ঐক্যতেই থাকবেন। এর আগে গত 29 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বছরের শেষ দিনে 31 ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 1:45টায় মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী লুৎফুজ্জামান বাবরকে স্বাগত জানান। নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এদিকে বাবরকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গঠন করা হবে বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দেশে দখলবাজি ও চাঁদাবাজি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে মাগুরা নোমানী ময়দানে মাঠে জামাতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এইসব টাকা ফিরিয়ে এনে সমন্বিতভাবে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ গড়তে চায় জামাত। সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চায় না। যে স্বাধীনতা অপরের চরিত্র হরণ করে, মিথ্যা গুজব ছড়ায়, মানুষের হিংসা ছড়ায়, এমন রাজনীতি করতে চায় না জামাত। ক্ষমতায় যেতে না পারলেও নীতি ও নৈতিকতার প্রশ্নে জামাত ইসলামী কোনো আপোষ করে না বলেও মন্তব্য করেন তিনি। চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। এবং এটা জনগণের হক। এরা জনগণের হক পেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে।
দেশের অস্থিরতা ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাড্ডা এলাকায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ নিয়ে ভারত ধারাবাহিকভাবে অপতথ্য প্রচার করছে অভিযোগ করে রিজভী বলেন, অপতথ্য প্রচার করে লাভ না হওয়ায় ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ করেন, পাচার করা টাকা দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্যদের পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে, অন্তর্বর্তী সরকারকে তা খুলে দিতে আহ্বান জানান রিজভী। বিএনপির জুলাই আগস্টের নির্বাচনের দাবির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানে খুব বেশি ফারাক দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান বলেছেন, নির্বাচনের সময় নিয়ে সরকারের সাথে অংশীজনের যে মতবিরোধ তৈরি হয়েছে, দ্রুত তা অবসান হওয়া উচিত। আর নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনে দেরি করা ঠিক হবে না বলেও মন্তব্য তার। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে অচিরেই অবসান হবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি। সরকার অংশীজনদের সাথে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনায় বসুক এবং সেই আলোচনা থেকে দ্রুত একটা রোডম্যাপ বের করে নিয়ে আসুক। নির্বাচনের সময়সীমা, কি কি সংস্কার নির্বাচনের আগে করা যাচ্ছে, কি কি সংস্কার নির্বাচনের মধ্য দিয়েই চূড়ান্ত হবে, এই বিষয়গুলো সুনির্দিষ্ট করা দরকার। এবং এই বিষয়গুলো সুনির্দিষ্ট করতে পারলেই বিভিন্ন দলের যে বিভিন্ন রকম মত আছে, চিন্তা আছে, সেটা খুবই স্বাভাবিক এবং অ্যাসেসমেন্টেরও পার্থক্য আছে, কিন্তু সেটা একটা ন্যূনতম কনসেনসাসে পৌঁছাবে, কারণ আমরা সকলের মতামতের ভিত্তিতেই একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এখন নির্বাচনের আগে কি কি সংস্কার করা হবে, সেই জায়গাগুলো যদি আমরা সুনির্দিষ্ট করতে পারি, তাহলে সময়সীমা বিষয়টাও তদনুযায়ী ঠিক হয়ে যায়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান মনে করেন, নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ অন্যান্য দলগুলোর দাবি অনেকটাই কাছাকাছি। নির্বাচনের আগে সব সংস্কার হবে এমন দাবি যেমন অযৌক্তিক, একই সাথে চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচনের দাবিকে সরকারের উপর অতিরিক্ত চাপ মনে করছেন তিনি। সরকার চাইলে বা সব চাইলে সেই নির্বাচন আগামী জুলাইয়ে হতে পারে, কিন্তু জুলাইয়ে না হয়ে যদি সেটা ডিসেম্বরের মধ্যেও হয় এবং কিছু সংস্কার কার্যক্রম যদি হয়, সেটিও বোধহয় খুব একেবারে যে মানে অযৌক্তিক হবে তা না। কিন্তু এই নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকেও এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও যে একটা আমরা দৃশ্যত কিছু মতবিরোধ দেখছি, এটি অবসান হওয়া উচিত। সরকারের অবস্থানটাও একটা মোটামুটি একটা স্পষ্ট হওয়া উচিত। যে প্রধান উপদেষ্টার বললেন যে এটি ডিসেম্বরের শেষ বা আগামী বছরের প্রথম একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বক্তব্য, এগুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এবং সংশয় তৈরি করে। নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে আর 24 ফিরে না আসে, সেদিকে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এই শিক্ষক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, কোনো ভোটই রাতে হবে না। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যবদ্ধে আসবে, তত দ্রুত কাজ করা সহজ হবে বলে মনে করেন তিনি। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইসি আব্দুর রহমানুল মাসুদ বলেন, দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন, সংবিধানও সংশোধন হবে। সবকিছু একটা কাঠামোর মধ্যে আসলে কমিশন সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান আব্দুর রহমানুল মাসুদ। তিনি বলেন,
বলেন, সংস্কার করতে গেলে বিধিবিধান, আইন কানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও এক ধাপ এগিয়ে যাবে কমিশন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। আত্মবিশ্বাসী সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহারের আশ্বাস দেন এই কমিশনার। এই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? আমরা খুব কনফিডেন্ট, আমরা নির্বাচন কমিশনার আমরা যারা এখন আছি আমরা খুব কনফিডেন্ট যে ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা পাই আমরা অবশ্যই একটা নিরপেক্ষ সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে পারব। রাতের ভোটের আমরা কল্পনা করতে পারি না। নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে তো একটা কনসেনসাস থাকবেই। ভালো ভোট করার জন্য, গ্রহণযোগ্য ভোট করার জন্য, মানুষের কাছে যে ভোটটা পছন্দনীয় হবে সেই পছন্দের ভোট করার জন্য তাদের আচরণ, তাদের মনোভাব, তাদের কাজকর্ম, তাদের এন্টায়ার কার্যকলাপ অবশ্যই সহায়ক হতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি একথা বলেন। সার্জিস আরও বলেন, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো ভাই বোনের লাশ ঝুলে থাকে তবে লং মার্চ করে তার কাঁটা ভেদ করে যাবেন। জানান, নতুন বাংলাদেশের ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। হুঁশিয়ারি দেন, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালালি করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। কর্মসূচিতে সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 41 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। নিহতের পরিবারের সদস্যরা আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিক, র্যাব এর সাবেক কর্মকর্তা বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব 11 সাবেক সিইও তারেক সাইদ মোহাম্মদ। অভিযোগে বলা হয়, 2013 সালের 13 ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে র্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে ফয়েজ আহমেদের বাসায় যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় তারা বাসার লোহার গেট ভেঙে ফেলে এবং ডাক্তার ফয়েজ আহমেদকে ভবনের ছাদে নিয়ে গুলি করে নিচে ফেলে দেয়। পরিবার বলছে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। সুষ্ঠু বিচার পেতে তারা ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জনতার পদযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করে ছাত্র জনতা। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ছাত্র জনতার ধস্তাধস্তি হয়। ছাত্র জনতা পুলিশের ব্যারিকেড ভাঙতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ছাত্র জনতার উপর জল কামান নিক্ষেপ করা হয়, আহত হয় বেশ কয়েকজন। সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। 26 কোটি টাকা ভর্তুকি দিয়ে কেনা কম্বাইন্ড হারভেস্টিং মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টেশন সহ 10 ধরনের কৃষি সরঞ্জামের সুফল পায়নি কৃষক। প্রমাণও পেয়েছে দুদক, যদিও অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলীর তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কৃষকদের সহায়তার নামে হরিলুটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। কম্বাইন্ড হারভেস্টিং মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টেশন সহ 10 ধরনের কৃষি সরঞ্জাম কেনায় হয়েছে ব্যাপক অনিয়ম। কৃষকের নামে কেনা যন্ত্রপাতি পায়নি কৃষক। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তা ও অসাধু চক্রের যোগসাজশে হয়েছে এসব অনিয়ম। উচ্চ মূল্যে এখন এগুলো ভাড়া নিতে হয় তাদের। বেড়েছে উৎপাদন ব্যয়। অর্ধেক ভর্তুকি বা 75% যদি সরকার ভর্তুকি দেয় তবেও প্রকৃত কৃষক এটা কখনোই কিনতে পারবে না। এটা অবশ্যই এক শ্রেণীর সুবিধাভোগী মানুষেরা নেয়, হয়তো জেলা কৃষি কর্মকর্তার সাথে যোগসাজশ এগুলি নিয়ে থাকে। আমার জানা মতে
আমাদের এলাকা বা জেলায় আমি কখনো কোনো প্রকৃত কৃষককে এই কৃষিতে যান্ত্রিকীকরণে সরকারের যে সুবিধাটা সেটা যে নিয়ে সে আধুনিক যন্ত্রপাতি কিনেছে আমার জানা মতে এরকম কোনো কিছু নাই। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। বিষয়গুলো আমি খতিয়ে দেখব আর কি, আমি মাঠ পর্যায়ে যাচাই করে দেখব, মানে যেগুলো কম্বাইন হারভেস্টার বিতরণ হয়েছে সেগুলো আমরা যাচাই করে দেখব আসলে বর্তমান কি অবস্থায় আছে। কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়, ধান কেটে বেড়ায় মৌসুমে। জমিলে টাকা নিচ্ছে, আমার কাছে তো ওইভাবে অভিযোগ এইভাবে দিই না এখনো। তো ওই যে অভিযোগ আলে আমরা তদন্ত করে দেখবো যে আসলে ঘটনা কি ঘটছে, তারপরে সে যে দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিযোগের তদন্তে নেমেছে দুদক, সিংহভাগেরই সত্যতা পেয়েছেন তারা। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রজেক্টের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহের অনিয়মের বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। কুমারখালীতে আমরা তাদের যে প্রত্যয়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র তার সাথে তথ্যের গরমিল পেয়েছি, বাস্তবের গরমিল পেয়েছি। সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেখানে কয়েকজন বলছেন যে তারা পাননি, এবং কুষ্টিয়া সদরে একই অবস্থা আমরা দেখলাম। কৃষি খাতে বরাদ্দের বিপুল অর্থ হরিলুট ও নৈরাজ্য বন্ধ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি প্রান্তিক কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে, সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। আর মানবিক কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সম্পর্ক বিষয়ক সচিব রিয়াজ হামিদুল্লাহ। পটুয়াখালীর বাউফল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। পটুয়াখালীর বাউফল উপজেলার প্রত্যন্ত কালীশুরি গ্রামে গড়ে উঠেছে ইনগ্রিড মেমোরিয়াল নামে একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটিতে রয়েছে সব ধরনের চিকিৎসা সুবিধা। গ্রামটিতে ছেলে মেয়েদের জন্য আলাদা এতিমখানাও প্রতিষ্ঠা করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের আর্থিক অনুদান এবং অন্যান্যদের সহায়তায় এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই এলাকারই ডাচ প্রবাসী মোতালেব ওয়েজার্স। স্লোব নামে একটি সংস্থার মাধ্যমে এসব মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি ৩০ বছর পূর্তি উপলক্ষে স্লোবের হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠান দেখতে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সচিব রিয়াজ হামিদুল্লাহ এবং ডাচ রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। চেষ্টা করে কল দিয়েছি, নিয়ে আমি আনন্দিত হয়েছি। এখানের অর্থায়নে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 বছরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করি। ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালের সেবা আমাদের এলাকার মানুষের জন্য এক বিশাল সুবিধা। নানা সংগ্রামের মধ্য দিয়ে মানবিক সহায়তামূলক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানান নেদারল্যান্ডস প্রবাসী মোতালেব ওয়েজার্স। আমি রাস্তাঘাটে ছিলাম, আমি রাস্তাঘাটে টোকার মতো খাওয়া দাওয়া যেটা আমার দরকার হইতো ওইটা আমি রাস্তাঘাট থেকে ভিক্ষা করে আমি খাইছি। আমি ড্রেন থেকে হাটটিগুলো উঠাইয়া ওয়াশ করে আমি খাইছি। আমি জানি যারা গরিব থাকে ওদের পিটানোর কষ্ট হয়, এই জন্য আমি এই কাজে নামছি। এটা আমি আমার মন থেকে করি। এ ধরনের মানবিক কাজে ডাচ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত অ্যান্ড্রু কার্স্টেন। বাংলাদেশ নেদারল্যান্ডসের বন্ধুত্বমূলক সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশের মানুষের জন্য নেদারল্যান্ডসের ভালোবাসার সুনামি অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে মোতালেব খুবই ভালো একটি কাজ করেছেন। এমন কেউ নাই যে তার কিছু রাখতে চায় না, কেউ সাইনবোর্ড দিয়ে কেউ একটা ইয়ে করে, সেসব কেউ অনেক সময় সরকারি অর্থে নিয়ে আমরা প্রতিষ্ঠানের নাম আমার বাবা বা মায়ের নামে ঝুলাই দিই। সবাই একটা স্মৃতিশীল রেখে চায়। মোতালিবকে যত দেখেছি বুঝেছি তত মনে হয়েছে যে মোতালিব তো মনে হয় না সেই জন্য করছে। নারীদের সার্ভিক্যাল ক্যান্সার চিকিৎসায় নেদারল্যান্ডসের সহায়তায় ফান্ড গঠনের কার্যক্রমের কথাও জানান মোতালেব ওয়েজার্স। ইমরুল কায়েস, বাংলা ভিশন, পটুয়াখালী। খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে সাবেক এমপিদের নামে আনা 31টি বিলাসবহুল গাড়িসহ শতাধিক গাড়ি নিলামে তোলা হয়েছে। বিগত সরকারের সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা হয় 31টি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে আছেন জিন্নাত আরা হেনরি, রণজিৎ চন্দ্র সরকার, SAK একরামুজ্জামান, অভিনেত্রী তারানা হালিম, শাম্মী আহমেদ, অনুপম, শাহজাহান জয়, ফরিদা ইয়াসমিন সহ অনেকেই। কাস্টমসের পক্ষ থেকে তাদের গাড়িগুলো স্বাভাবিক নিয়মে শুল্ক দিয়ে ডেলিভারি নেয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। ফলে আমদানি করা এইসব গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার
কমিশনার সাকিব হোসেন জানান, এমপিদের নামে আনা 31 বিলাসবহুল গাড়ির সাথে আরও 69টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও থাকছে নিলামে। 21 জানুয়ারি গাড়ি নিলাম সংক্রান্ত দরপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এরই মধ্যে সব মিলিয়ে 100টি গাড়ির তালিকা দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 200 বছরের ঐতিহ্যের ধারায় মৌলভীবাজারের শেরপুরে হয়ে গেল মাছের মেলা। কুশিয়ারা নদীর পাড়ে 3 দিনের এই মেলায় নানা প্রজাতির দেশীয় মাছের পসরা বসে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়েদ আলী শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঙালি সংস্কৃতিতে 12 মাসে 13 পার্বণের অন্যতম পৌষ সংক্রান্তি। এ উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে হয়ে গেল বিশাল মাছের মেলা। কুশিয়ারার তীরে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে বাছাই করা মাছ তুলেছিলেন বিক্রেতারা। এটা বাঘ মাছ, চিতল মাছ, গাগর মাছ, গোয়াল মাছ, গুলশা মাছ, সব জাতের মাছ আছে। আল্লাহর রহমতে যদি কেউ নেউরাতা হই আমরা লোকে যোগাযোগ করুক, সব থাকি 2000-1000 কমে দিব। মাছটা হইল কি আমাদের নবীগঞ্জ এলাকা, শেরপুর এলাকার কুশিয়ারা নদীর আমাদের বড়াওর আছে, আইলাওর আছে, বিভিন্ন জায়গার আওয়ার সাইড আছে। এই এলাকার মাছ ভাই মাছ আনলাম সব বিলের মাছ। এই আমরা মুক্তারপুরা ওরের মাছ, এটারে কয় আখালুকিয়া ওর। 12 লাখ টাকার মাছ আনছি আপনার, অলরেডি আমরা 4-5 লাখ টাকা বেচছি আপনার। আল্লাহ রকম বাজার ভালোই আছে। আনছিলাম প্রায় 60-70 টাকার মাছ, প্রায় 50,000 টাকার মতো বেচা কিনে করে নিচ্ছি। কুশিয়ারা নদীর মাছ আনি, সুরমা নদীর মাছ আনি, আখালুকির মাছ আনি। ব্যাগট আছে, শীতল আছে, আইর আছে, ভাগ আছে, গোয়াল আছে, সবটা আছে। কুশিয়ারা নদী, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিশাল আকৃতির সব মাছ আসে এ মেলায়। হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় তরতাজা মাছ কিনতে ভিড় করেন শৌখিন ক্রেতারা। চলে বড় মাছ কেনার প্রতিযোগিতা। প্রতি বছরই আমরা এই মাছের মেলায় আমাদের ভাই বন্ধু বড় ভাই সবরে নিয়ে আমরা আসি। এটা আমরা লাগে একটা ঐতিহাসিক পাওয়া, এবং ইনোর মাঝে আইলে অনেক ধরনের মাছ দেখা যায়। বাকি বিদেশ কিন্তু দেখা হয় না, ওই দেখার উদ্দেশ্যে আইছিলাম। মনে মনে ছিল যে সুবিধা পাই একটা নিব আর কি। মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ মাছ উঠছে। মাছের দাম ন্যায্য আছে, মাছের দাম তেমন বেশি নাই। সুন্দর লাগের ঘোরাঘুরি করি আর পরে মাছ কিনবো। স্থানীয় এই ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে স্থায়ী মাঠ করে দেওয়ার দাবি আয়োজকদের। ফ্যাসিস্ট সরকারের তার আচরণের কারণে আমরা অনেকটাই মেলাটা সুন্দর সাবলীলভাবে আমরা করতে পারিনি। তো এবার আমরা যারা কমিটি, বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আশেপাশের 5টি গ্রামের লোক আমরা একত্রিত হয়ে আমরা এই মেলা পরিচালনা করি, এবং এটা আমাদের ঐতিহ্য পূর্ব থেকেই, যেখানে আমাদের হিন্দু মুসলিমদের একটা সমাগম হয়। এবং এখানে আপনারা জানেন যে বিগত দিনে অনেকটা অবৈধ কার্যকলাপ এখানে হতো, বিশেষ করে খেলা বা অবৈধ জুয়া খেলা হতো, কিন্তু সেটা আমরা এটাকে পরিষ্কারভাবে আমরা না বলে দিয়েছি। নামে মাছ মেলা হলেও স্থানীয়ভাবে এটি রূপ নিয়েছে সার্বজনীন উৎসবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো সংস্কারের বিএনপির 31 দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী সদস্য মাসুদ অরুণ। ব্রাহ্মণবাড়িয়ায় আগামী 18 জানুয়ারির জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। কাউন্সিলর নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা না হলে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীদের একাংশ। দুপুরে শহরের কাচারিপাড় এলাকায় পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। পুলিশকে পেশাদার জনবান্ধব কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন হয়েছে ময়মনসিংহে। এতে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। বেসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে নাটোরে। দত্তপাড়া বেসিক চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ মজুতদারি ঠেকাতে বাজার মনিটরিং করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে ভৈরবে। সকালে উপজেলা পরিষদের আধুনিক হলরুমে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। ভ্যাট বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা। হোটেল, বেকারি, কনফেকশনারি ব্যবসায় আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়াতেও। একই দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরে নিউ মার্কেট চত্বরে কর্মসূচিতে অংশ নেন রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা। ঢাকায় ক্ষুদ্রঋণী গোষ্ঠীর ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। সকালে সরকারি কলেজ থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল বের করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুকের বিরুদ্ধে জমি দখল, অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন হয়েছে নরসিংদীর মনোহরদীতে। একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী। তারুণ্যের উৎসব উপলক্ষে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব শুরু হয়েছে বাগেরহাটে। স্থানীয় স্বাধীনতা উদ্যানে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। তারুণ্য উৎসব উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক ও বালিকা অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের শুরু হয়েছে খুলনায়। দুপুরে নগরীর সোনাডাঙ্গায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যতদিন আছেন ঐক্যবদ্ধ থাকবেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশিত হবে ঐকমত্যের ভিত্তিতে। 17 বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন নেতাকর্মীরা। 26 লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। জামাত আমিরের অভিযোগ, পাচার করা টাকা দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্যদের পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছেন রিজভির মন্তব্য। সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে, প্রমাণ পেয়েছে দুদক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।